না মা, তুমি যাই বলো না কেন, আমি ওই গুন্ডি নীলাকে জীবনেও বিয়ে করব না। দেশে কি মেয়ের কমতি পড়েছে নাকি? একদম বেশি কথা বলবি না। আমি বলেছি তোকে নীলাকেই বিয়ে করতে হবে। মা, তুমি কেন আমাকে এত জোর করছো? নীলা আমার খালাতো বোন হয়। তাছাড়া মূল কথা, ওর যে গুন্ডির স্বভাব সেটা কি তোমাকে নতুন করে বলতে হবে? খালাতো বোন হলে কি হয়েছে? আর মেয়েরা এই বয়সে একটু একটু এরকম থাকেই, বিয়ের পর ঠিক হয়ে যায়। না, আমি কিছুতেই ওই গুন্ডিকে বিয়ে করব না। ছোটবেলা থেকে তুই যখন যা চেয়েছিস তখন তা পেয়েছিস, কিন্তু এখন বিয়েটা হচ্ছে সারা জীবনের প্রশ্ন, 2-3 দিনের জন্য নয়। তাই আমি আর তোর বাবা মিলে এটা সিদ্ধান্ত নিয়েছি, এটাই হবে। পরশুদিন গায়ে হলুদ, পরের দিন বিয়ে। তুই যদি আর একবারও অমত করিস বা পালিয়ে যাওয়ার চেষ্টা করিস তাহলে চিরকালের জন্য আমাদের হারাবি। এই বলে মা চলে গেল। আমি ঠাই সেখানেই দাঁড়িয়ে আছি। শালার এই কপালটা কেন যে এত খারাপ! নিজের বিয়ে নিয়ে কত ইচ্ছা ছিল, ফিউচার বউকে নিয়ে কত কিছু ভেবে রেখেছিলাম, এখন আর সেগুলো জীবনেও সম্ভব না। আমি এদিকে চিন্তায় মরছি, আর অন্যদিকে চলুন একটু নীলার কাছ থেকে ঘুরে আসা যাক। মা, ইমন কি রাজি হয়েছে? তোর খালার সাথে তো কথা হলো, এখন বলল তারা রাজি করিয়ে নিয়েছে। এই কথা শুনে নীলা খুশি হয়ে ওর রুমে চলে আসে। তাহলে আর 2 দিন পরে আমার জানটা আমার হয়ে যাবে। ইস, এই 2টা দিনও যে অপেক্ষা করতে পারছি না। কখন যে তাকে নিজের করে পাবো, তাকে নিয়ে যে কত কিছু ভেবে রেখেছি। নীলা তখন তার মনে মনে এগুলো ভাবছে আর ডান্স করছে। আমার এইদিকে এই অবস্থা, আর ওইখানে শালি ডান্স করছে। কি যে রাগ হচ্ছে! মায়ের আলটিমেটাম শুনে আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। পরশু গায়ে হলুদ, আর তার পরের দিনই বিয়ে। তার মানে হাতে সময় আছে মাত্র আর 1 দিন। নিজেকে কেন জানি কুরবানি হাটের গরু মনে হচ্ছে, যার গলায় দড়ি বেঁধে টেনে হিঁচড়ে নেওয়া হচ্ছে। আমি নিজের রুমে এসে ধপাস করে বিছানায় শুয়ে পড়লাম। মাথার ভেতর হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। ছোটবেলা থেকেই নীলার সাথে আমার দাকুমরা সম্পর্ক। একবার ওর বিড়ালকে একটু তাড়া দিয়েছিলাম বলে ও আমার পিঠে প্লাস্টিকের ব্যাট দিয়ে এমন এক বাড়ি মেরেছিল যে 3 দিন আমি চিত হয়ে শুতে পারিনি। সেই মেয়ে নাকি হবে আমার জীবন সঙ্গিনী। ভাবলাম এক বন্ধুর বাড়িতে গিয়ে কটা দিন লুকিয়ে থাকব, কিন্তু মায়ের ওই শেষ কথাটা, আমাদের চিরকালের জন্য হারাবি, বুকের ভেতর তীরের মতো বিঁধে আছে। মা আবেগ দিয়ে আমাকে এমনভাবে লক করে ফেলেছে যে পালানোর সব রাস্তা বন্ধ। এদিকে আমার যখন নাভিশ্বাস উঠছে, চলুন একটু নীলার জগৎ থেকে ঘুরে আসা যাক। নীলা তার ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলগুলো ঠিক করছে। তার চোখে মুখে একটা জয়ী ভাব। শেষমেশ খালামণি রাজি করিয়েই ফেললো তাহলে। ইমনটা যে কি ভীতু, এখনো আমার সাথে পাল্লা দিতে আসে। এই 2 দিন পর যখন এই বাড়িতে আমার রাজত্ব শুরু হবে, তখন বুঝবে গুন্ডি নীলা আসলে জিনিসটা কি। তবে নীলা হঠাৎ একটু থমকে গেল। আলমারি থেকে একটা ডায়েরি বের করলো। সেখানে ছোট ছোট অক্ষরে ইমনের একটা ছবি আঠা দিয়ে লাগানো। ও ছবির ওপর হাত বুলিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, তুই কি ভাবিস আমি শুধু তোকে মারপিটি করতে জানি? তোকে যে ক্লাস 6 থেকে ভালোবাসি সেটা তো একবারও বুঝলি না। তোর এই হাবলা মার্কা চেহারাটা না দেখলে আমার একদিনও ভালো লাগে না। বিয়ের পর তোর সব হিরোগিরি ছোটাবো আমি, তুই শুধু আমারই হবি। আবার ফিরে আসি আমার কাছে। আমি তখনও ছাদে পায়চারি করছি। হঠাৎ নীলার মেসেজ এলো ফোনে। বুকটা ধক করে উঠল। কাঁপা কাঁপা হাতে ফোনটা হাতে নিলাম। মেসেজে লেখা, কি রে হবু বর, শুনলাম রাজি হয়েছিস। বেশি টেনশন নিস না, হার্টের প্রবলেম হতে পারে। পরশুদিন কিন্তু তোর হাতে আমার নাম লিখবো। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কিন্তু পা ভেঙে হাতে ধরিয়ে দিব। মনে থাকে যেন। টাটা। মেসেজটা পড়ে আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। এটা কি বিয়ে হচ্ছে নাকি আমাকে জেলখানায় পাঠানোর প্রস্তুতি চলছে? যে মেয়ে বিয়ের আগেই পা ভেঙে দেওয়ার হুমকি দেয়, বিয়ের পর সে তো আমাকে আস্ত রাখবে না। একদিকে মায়ের ইমোশনাল ব্ল্যাকমেইল,
অন্যদিকে নীলার এই গুন্ডামি, মাঝখানে আমি এক নিঃসহায় বলির পাঠা। রাত বাড়ছে, কিন্তু আমার চোখের ঘুম যেন কয়েক হাজার মাইল দূরে পাড়ি জমিয়েছে। কালকের দিনটা পার হলেই আমার স্বাধীনতার সূর্য চিরতরে ডুবে যাবে। এখন শুধু একটাই প্রার্থনা, আল্লাহ এই গুন্ডি নীলার মনে কি একটুও দয়ামায়া দিবে না? ও কি সারা জীবন এমনই থাকবে, নাকি বিয়ের পর ওর ভিতরে লুকিয়ে থাকা অন্য কোনো রূপের দেখা পাবো? রাত প্রায় 1:30। সারা বাড়ি নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে দূরের কোনো কুকুরের ডাক শোনা যাচ্ছে। আমি বিছানায় এপাশ ওপাশ করছি, দুশ্চিন্তায় চোখে এক ফোঁটা ঘুম নেই। কাল সকালে গায়ে হলুদ, অর্থাৎ আমার জীবনের শেষ স্বাধীন সকাল। হঠাৎ বালিশের পাশে রাখা ফোনটা ভাইব্রেশন করে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখি গুন্ডি নীলার কল। কলটা রিসিভ করব কি করব না ভাবতে ভাবতেই হাত কেঁপে রিসিভ হয়ে গেল। আমি একটু বিরক্ত আর ভয়ার্ত স্বরে কল ধরলাম। হ্যালো, এত রাতে কি চাস? ঘুমাতে দিবি না নাকি? কি ব্যাপার ইমন সাহেব, এখনো ঘুমাননি বুঝি? আমার কথা খুব বেশি মনে পড়ছে? আমি তো অবাক, এই মেয়ের গলায় এত মধু এলো কোত্থেকে? নির্ঘাত কোনো মতলব আছে। ফাজলামো করিস না তো। তোর কথা মনে করে হার্ট অ্যাটাক করার কোনো ইচ্ছা আমার নেই। এখন ফোন রাখ, আমি ঘুমাবো। আহারে, রাগ করছো কেন জান? কালকের পর থেকে তো আর চাইলেও দূরে থাকতে পারবে না। তখন তো সারা রাত আমার বকবকানিই শুনতে হবে। আচ্ছা ইমন, তুমি কি জানো কালকের দিনের জন্যে আমি কত বছর অপেক্ষা করেছি? তোর অপেক্ষার নিকুচি করি। তুই কি জানিস, তোর এই বিয়েতে মত দেওয়ার কারণে আমার জীবনটা এখন তেজপাতা হয়ে গেছে। মা বাবা জোর না করলে আমি তোর ছায়াও মারাতাম না। তা তো আমি জানি, তুমি তো আমাকে জমের মতো ভয় পাও, কিন্তু ভয় পেলেও কি হবে? তোমার এই গম্ভীর চেহারাটা যখন রাগে লাল হয়ে যায় না, তখন তোমাকে দেখতে এত কিউট লাগে, মনে হয় কামড়ে দিই। কামড়াবি মানে? তুই কি মানুষ খাবি নাকি ডাইনি? দেখ নীলা, বিয়ের আগে বলে দিচ্ছি, তুই যদি বিয়ের পর আমার ওপর হাত তুলিস বা গুন্ডামি করিস, আমি কিন্তু ঘর ছেড়ে পালাবো। আর গুন্ডামি করব না। এখন থেকে আমি তোমার বাধ্য বউ হয়ে থাকবো। তুমি যা বলবে তাই শুনবো। আচ্ছা শোনো না, কাল হলুদে আমি যখন সাজবো, তুমি কিন্তু আমার দিকে তাকিয়ে থাকবে। অন্য কোনো মেয়ের দিকে তাকালে কিন্তু চোখ উপড়ে নেব, মনে থাকে যেন। এই তো আবার শুরু করলি? এই তোর রোমান্টিকতা? চোখ উপড়ে নেওয়া, হাড় ভেঙে দেওয়া, এসব কি কোনো মেয়ের মুখে মানায়? তোর কপালে নির্ঘাত কোনো জল্লাদ জোটা উচিত ছিল। জল্লাদই তো জুটেছে, এই যে তুমি আমার জল্লাদ বর। আচ্ছা ইমন, একটা কথা বলবে? তুমি কি একবারও ভাবোনি যে আমাদের সংসারটা খুব সুন্দর হবে? আমরা ঘুরতে যাব, বৃষ্টিতে ভিজবো। আমি ভাবছি অন্য কথা। আমি ভাবছি বিয়ের পর আমার ইন্স্যুরেন্স করা আছে কি না। তোর সাথে বৃষ্টিতে ভিজতে গিয়ে যদি তুই আমাকে ধাক্কা দিয়ে ড্রেনে ফেলে দিস, তার গ্যারান্টি কে দেবে? শোন নীলা, তোকে ভালোবাসা আর বাঘের খাঁচায় ঢুকে সেলফি তোলা একই কথা। তুমি আসলেই একটা আস্ত গাধা। এত বছর ধরে প্রেম করেছো নাকি ঘাস কেটেছো জানি না, একটা মেয়ের মনের কথা একটুও বোঝো না। যাই হোক, গাধা হলেও তো আমারই গাধা। কাল দেখা হচ্ছে। অনেক অনেক ভালোবাসা জান, রাখছি। ফোনটা কেটে গেল। আমি কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলাম। মেজাজটা আরও বিগড়ে গেল। ভালোবাসা দিচ্ছে শালিক গুন্ডি কোথাকার। রোমান্টিক কথা বলে আমাকে পটাতে চাইছে, কিন্তু ইমন এত সহজে পটে যাওয়ার পাত্র না। তবে একটা জিনিস মাথায় ঘুরছে, নীলার গলার আওয়াজ আজ অন্যরকম শোনালো কেন? ওর গলায় কি আসলেও মায়া ছিল? ধুর, এসব চিন্তা বাদ দিয়ে ঘুমানোর চেষ্টা করা দরকার। কালকের দিনটা যে কত বড় বিপদ নিয়ে আসছে সেটা শুধু আমার মনই জানে। পরদিন সকাল, বিয়ে আর গায়ে হলুদের কেনাকাটার জন্য দুই পরিবার মিলে বড় একটা শপিং মলে যাওয়ার সিদ্ধান্ত হলো। আমার ইচ্ছা ছিল না যাওয়ার, কিন্তু নীলা জোর করে আমাকে ওর সাথে একই গাড়িতে বসালো। সারাটা পথ ও আমার দিকে তাকিয়ে মুচকি হাসছিল, আর আমি জানালার বাইরে তাকিয়ে ভাবছিলাম, হায়রে কপাল। শপিং মলে ঢুকে আমরা সবাই আলাদা আলাদা সেকশনে যাচ্ছিলাম।
হঠাৎ পেছন থেকে কেউ একজন চিৎকার করে আমার নাম ডাকলো। ইমন, ও মাই গড, ইমন না এটা? পেছনে ফিরতেই দেখি তানিয়া, আমার ভার্সিটির পুরনো বন্ধু, প্রায় 3 বছর পর দেখা। তানিয়া খুব ইমোশনাল আর চঞ্চল স্বভাবের। ও এসেই খুশিতে আমাকে জড়িয়ে ধরল। কেমন আছিস তুই? কতদিন পর দেখা, একদম হারিয়েই গেলি। আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম, কারণ পাশে নীলা দাঁড়িয়ে আছে। আমি আর চোখে নীলার দিকে তাকালাম, দেখলাম ওর মুখটা মুহূর্তেই তামাটে বর্ণ ধারণ করেছে, চোখের মণি দিয়ে যেন আগুন বেরোচ্ছে। নীলা এক মুহূর্ত দেরি না করে তানিয়াকে এক ঝটকায় সরিয়ে দিল, তারপর সাপটে তানিয়ার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। লজ্জা করে না তোর? রাস্তার মাঝখানে একটা পরপুরুষকে জড়িয়ে ধরছিস? এটা কি তোর বাপের মগের মুল্লুক? আর একবার যদি আমার ইমনের আশেপাশে তোকে দেখি, তবে তোর ওই হাত আমি কেটে ফেলবো। তানিয়া গাল চেপে ধরে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। ওর চোখ দিয়ে পানি পড়ছে। শপিং মলের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আপনি কে আমাকে থাপ্পড় মারার? আর ইমন আমার বন্ধু, আমি ওকে। মুখ বন্ধ কর, কোনো কথা শুনবো না, আর কোনো দিন ওর সামনে আসবি না। গেট আউট। তানিয়া আর কিছু না বলে রাগে আর অপমানে সেখান থেকে চলে গেল। যাওয়ার সময় ওর চোখের চাহনিটা খুব ভয়ঙ্কর ছিল। আমি তখন রাগে ফেটে পড়লাম। নীলা, তুই কি পাগল হয়ে গেছিস? ও আমার বন্ধু ছিল, তুই জানিস ওকে? ও এই এলাকার এমপির মেয়ে তানিয়া। এমপির মেয়ে হোক আর প্রধানমন্ত্রীর, আমার হবু বরের গায়ে হাত দেবে কেন? আমি সহ্য করব না। তোর এই গুন্ডামি আর সহ্য করা যায় না। তুই একটা অসভ্য মেয়ে, তোর সাথে শপিং করা তো দূরের কথা, কথা বলাও পাপ। আমি আর সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে রাগে শপিং মল থেকে বেরিয়ে চলে এলাম। বাড়িতে এসে নিজের ঘরের দরজা বন্ধ করে বসে রইলাম। ঘণ্টাখানিক পর হঠাৎ মায়ের ফোন। ওপাশ থেকে মা কান্নাকাটি করছেন। ইমন, তুই তাড়াতাড়ি সিটি শপিং মলে আয়, পুলিশ এসে নীলাকে ধরে নিয়ে গেছে। কি? পুলিশ কেন? আমি তড়িঘড়ি করে থানায় পৌঁছালাম। গিয়ে দেখি মা আর খালামুনি হাউমাউ করে কাঁদছেন। আমি ডিউটি অফিসারের কাছে গেলাম। স্যার, আমার বোনকে কেন ধরে আনা হয়েছে? ও কি করেছে? পুলিশ আমার কথার উত্তরে বলে, ওনার বিরুদ্ধে বড় কমপ্লেইন আছে। উনি বিনা কারণে আমাদের স্থানীয় এমপি সাহেবের মেয়েকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। এমপি সাহেব নিজে ফোন করে অর্ডার দিয়েছেন অ্যাকশন নিতে। বাবা পুলিশ ভাই, আপনারা ভুল করছেন। নীলা তো কোনো এমপির মেয়ের গায়ে হাত তুলেনি, ও তো একটা মেয়ের সাথে ঝগড়া করেছিল। আরে মা, ওই মেয়েটাই এমপির মেয়ে তানিয়া। আমি তো তখনই বলেছিলাম। নীলা হাজতের ভেতরে চুপচাপ বসে আছে, তবে ওর চোখে এখনও সেই জেদ। পরিস্থিতি বেগতিক দেখে আমি পকেট থেকে ফোন বের করলাম। তানিয়ার নাম্বারটা এখনও ডিলিট করা হয়নি। আমি জানি তানিয়া ছাড়া এখন আর কেউ নীলাকে বাঁচাতে পারবে না। আমি কাঁপা কাঁপা হাতে তানিয়াকে ডায়াল করলাম। আমি একটু দূরে গিয়ে বুক ধরফরানি নিয়ে তানিয়াকে কল দিলাম। প্রথম 2 বার ও কেটে দিল। তৃতীয়বার ফোনটা ধরতেই ওপাশে তানিয়ার রাগান্বিত কণ্ঠ শোনা গেল। সাহস তো তোর কম না ইমন? ওই জঙ্গলি মেয়েটাকে দিয়ে আমাকে সবার সামনে অপমান করালি, থাপ্পড় খাওয়ালি, আর এখন আবার ফোন দিয়েছিস। তানিয়া, প্লিজ আমার কথা শোন। আমি সত্যি খুব দুঃখিত। ও যা করেছে তার জন্য আমি মাথা নত করে ক্ষমা চাচ্ছি। ক্ষমা তো আমি করবই না, বরং ওর নামে এখন মামলা দেব, যেন সারা জীবন জেলের ভাত খায়। ও জানে আমি কার মেয়ে? জানি তানিয়া, ও জানে না বলেই এই পাগলামি করেছে। আসলে নীলা ছোটবেলা থেকেই একটু ওর মাথায় একটু সমস্যা আছে। ও আবেগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। তুই তো আমার বন্ধু, তুই কি চাস আমার বিয়েটা থানার বারান্দায় হোক? তোর পায়ে ধরি বন্ধু, এবারের মতো ওকে মাফ করে দে। এমপি আঙ্কেলকে একটু বুঝিয়ে বল না প্লিজ। তানিয়া কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর একটু নরম স্বরে বলল, শুধু তোর মুখের দিকে তাকিয়ে আমি পুলিশকে ফোন দিচ্ছি, কিন্তু মনে রাখিস ইমন, ওই মেয়ের সাথে তোর সংসার করা আর জ্বলন্ত অগ্নিগিরির ওপর বসে থাকা একই কথা। ও একটা
আস্ত গুন্ডি। তানিয়ার বদান্যতায় আধা ঘন্টার মধ্যেই পুলিশ নীলাকে ছেড়ে দিল। আমরা সবাই গাড়িতে উঠলাম। সামনে ড্রাইভারের পাশে আমি বসেছি, আর পেছনে মা, খালামণি আর নীলা। সারা রাস্তা আমি লুকিং গ্লাসে নীলার ফ্যাকাশে আর রাগী মুখটা দেখছিলাম, আর নিজের হাসি চাপতে পারছিলাম না। এক পর্যায়ে আমি আর থাকতে না পেরে শব্দ করে হেসে ফেললাম। সাহেলা বলল, কিরে ইমন, তুই এভাবে নিজে নিজে হাসছিস কেন? আমি বললাম, খালামণি, হাসব না? আজকে তো তোমার মেয়ে তার গুন্ডিগিরির আসল ফল পেয়ে গিয়েছে। থানায় লকআপের বাতাস খেয়ে এখন কেমন লাগছে রে নীলা? ওখানকার মশাগুলো কি তোকে ভয় পেয়েছে নাকি ডলে দিয়েছে? আমার কথা শুনে নীলা দাঁত কিরমির করে আমার দিকে তাকালো। ওর চোখে তখন আগুনের ফুলকে। হাসছিস তো? হাসো বাবা, যত পারো হেসে নাও। দিন তো সবার সমান চাই না কুত্তা। একবার বিয়েটা হতে দে, তারপর তোকে বাসর ঘরে হাড় গোড় ভেঙে এমন মজা দেখাবো যে তখন হাসির বদলে শুধু উ আহ শব্দ বের হবে। মনে রাখিস, নীলা কোনোদিন হারতে শেখেনি। নীলার কথা শুনে আমার হাসির বেগটা মুহূর্তেই থেমে গেল। ওর গলার স্বরে কেমন জানি একটা হুমকি ছিল। আমি তাড়াতাড়ি সামনে ঘুরে তাকালাম। মনে মনে ভাবলাম, আসলেই তো, পরশু তো বিয়ে। জেলখানা থেকে তো ও বের হয়ে গেল, কিন্তু আমার জীবনে যে আজীবনের জেল শুরু হতে যাচ্ছে তার কি হবে? ছি নীলা, এসব কি বলছিস? বিয়ের পর তোরা সুখে থাকবি, একে অপরকে ভালোবাসবি। আর ইমন, তুইও ওকে খেপানো বন্ধ কর, যা হওয়ার হয়ে গেছে। আমি মনে মনে বললাম, মা, তুমি জানো না তোমার এই ভাইজির পেটে পেটে কত বুদ্ধি আর হাতে কত জোর। গাড়ি বাড়ির গেটে এসে থামল। নীলা গাড়ি থেকে নামার সময় আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আজকের এই অপমানের শোধ আমি সুদে আসলে তুলব। কাল কিন্তু গায়ে হলুদ, রেডি থাকিস হবু বর। আমি দাঁড়িয়ে থাকলাম। কেন জানি মনে হচ্ছে কালকের দিনটা আরও বড় কোনো ধামাকা নিয়ে আসছে। সময়গুলো যেন চোখের পলকেই কেটে যাচ্ছে। গায়ে হলুদের দিনটা যে কিভাবে কাটলো তা ভাবলে এখনও আমার শরীরে কাঁপুনি দেয়। সকাল থেকে বাড়িতে সাজ রব। উঠানে প্যান্ডেল করা হয়েছে, চারিদিকে গাঁদা ফুলের গন্ধে মোমো করছে। আম্মা আর খালামুনি মিলে আমাকে জোর করে হলুদ পাঞ্জাবি পরিয়ে পিঁড়িতে বসালো। একটু পরেই নীলা এলো। ওর পরনে হলুদ শাড়ি, চুলে গোজা কাঁচা ফুল। সত্যি বলতে সাজলে মেয়েটাকে পরীর মতো লাগে, কিন্তু ওই যে পরীর ভেতরে লুকিয়ে আছে এক জ্যান্ত চণ্ডী। নীলা যখন আমার গালে হলুদ মাখতে এলো, ওর আঙ্গুলের ছোঁয়া পেয়ে আমি একটু কেঁপে উঠলাম। ও আমার কানের কাছে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, কালকের হাসিটা এখনো মনে আছে তো? আজকের রাতটা তোর ব্যাচেলার লাইফের শেষ রাত। কাল থেকে এই বাঘিনী তোকে খাঁচাই ভরবে। আমি শুধু শুকনো ঢোক গিললাম। সবার সামনে হাসি মুখে বসে থাকলেও পেটের ভেতর তখন বিশ্বযুদ্ধ চলছিল। অনুষ্ঠান শেষ হতে হতে রাত প্রায় 10টা। মেহমানরা সবাই খাওয়া দাওয়া করে যার যার ঘরে, কিন্তু আমার তো ঘুম আসার প্রশ্নই ওঠে না। দম বন্ধ লাগছিল, তাই ছটফট করে ছাদে চলে গেলাম। সেখানে আগে থেকেই আমার 3 লিজেন্ড বন্ধু আকাশ, শুভ আর সজীব আড্ডা দিচ্ছিল। ওদের দেখে মনে হলো যেন মরুভূমিতে পানি পেলাম। কিরে হবু জামাই, মুখটা এমন বাংলার পাঁচের মতো করে আছিস কেন? কাল তো তোর রাজ্যাভিষেক। রাজ্যাভিষেক না বলে বল বলিদান। ভাই আমাদের আজীবনের জন্য হারালো রে। আরে ধর, নীলা ভাবি তো জবরদস্তি মেয়ে, তোকে একদম সাইজে রাখবে। আমি ওদের পাশে ধপাস করে বসে একটা লম্বা শ্বাস ছাড়লাম। তোরা কি সত্যি আমার বন্ধু নাকি নীলার পাঠানো এজেন্ট? তোরা তো জানিস ও কেমন। আজকেও সবার সামনে আমাকে হুমকি দিয়ে গেছে। আমার তো মনে হচ্ছে কাল বাসর ঘরে ও বালিশের নিচে বটি নিয়ে আসবে। আমার কথা শুনে ওরা অট্রা হাসিতে ফেটে পড়ল। আকাশ আমার কাঁধে হাত রেখে বলল, শোন ইমন, মেয়েরা গুন্ডামি করে শুধু বাইরের মানুষের সাথে। দেখবি বিয়ের পর তোর কাছে বিড়ালের মতো হয়ে যাবে। রোমান্টিকতায় তোকে ভাসিয়ে দেবে।
আমি আকাশের দিকে তাকিয়ে একটা তাচ্ছিলের হাসি দিলাম। রোমান্টিকতা? নীলার ডিকশনারিতে কি এই শব্দটা আছে আদৌ? ও তো জানে শুধু থাপ্পড় আর কলার ধরা। ও রোমান্টিকতা মানে হয়তো আমাকে কুমফু শিখতে বাধ্য করা। আমরা অনেকক্ষণ ধরে আড্ডা দিলাম। পুরনো দিনের কথা, ভার্সিটির দিনগুলো আর কালকের বিয়ের ভয় সব মিলিয়ে সময়টা ভালোই কাটছিল। চাঁদের আলোয় ছাদটা খুব মায়াবী লাগছিল। আড্ডার মাঝখানে একবার আর চোখে নিচে বারান্দার দিকে তাকালাম। দেখলাম নীলা ওখান থেকে ছাদের দিকে তাকিয়ে আছে। চাঁদের আলোয় ওর চেহারাটা স্পষ্ট নয়, কিন্তু আমি বুঝতে পারলাম ও আমাকেই দেখছে। সজীব কুনুই দিয়ে আমাকে খোঁচা দিয়ে বলল, ওই দেখ, ভাবি তোকে চোখে চোখ রাখছে। এখনই অবস্থা, বিয়ের পর তুই সিসিটিভি ক্যামেরার নিচে থাকবি। রাত 12টা পার হলো। মা নিচে থেকে চিৎকার করে ডাকলেন, ইমন, কাল বিয়ে, এখন গিয়ে ঘুমিয়ে পড়, শরীর খারাপ করবে তো। বন্ধুদের বিদায় দিয়ে আমি নিচে নামলাম। নিজের রুমে যাওয়ার পথে নীলার রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দরজাটা একটু খুলে গেল। নীলা দরজার আড়ালে দাঁড়িয়ে একটা মুচকি হাসি দিল। ওর সেই হাসিতে কেন জানি আগের মতো ভয় ছিল না, বরং একটু অন্যরকম মায়া ছিল। ও হাত দিয়ে ইশারা করে আমাকে কাছে ডাকলো। আমি একটু ইতস্তত করে ওর কাছে গেলাম। আড্ডা তো অনেক হলো, এখন গিয়ে ঘুমাও, কাল কিন্তু অনেক ধকল যাবে। আর শোনো, আবার কি? কালকের পর থেকে কিন্তু এসব বন্ধুদের সাথে রাত জেগে আড্ডা দেওয়া চলবে না, শুধু আমি আর তুমি। ভালো থেকো জান। ও দরজাটা লাগিয়ে দিল। আমি নিজের রুমে এসে বিছানায় ধপাস করে শুয়ে পড়লাম। ছাদে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মনটা একটু হালকা হয়েছিল, কিন্তু নীলার শেষ কথাটা আবার মাথায় ঘুরতে লাগলো। একদিকে ওর ভয়ঙ্কর গুন্ডামি, আর অন্যদিকে এই রহস্যময় রোমান্টিক ঢং। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ চলে এলো। ধুমধাম করে বিয়েটা হয়ে গেল। কবুল বলার সময় আমার গলাটা একটু কেঁপেছিল ঠিকই, কিন্তু আশ্চর্যের বিষয় হলো পুরো বিয়ের অনুষ্ঠানে নীলা একবারের জন্য কাউকে মারধর করেনি বা কোনো ঝগড়া পাকায়নি। ও যেন আজ পুরোপুরি এক শান্ত ও মায়াবী রাজকন্যা। লাল টকটকে বেনারসি শাড়িতে ওকে এতটাই সুন্দর লাগছিল যে আমি মাঝে মাঝে ভুলে যাচ্ছিলাম ওর আসল পরিচয় গুন্ডি নীলা। বাসরঘরে ঢুকে আমি দরজায় পিঠ ঠেকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। বুকের ভেতরটা রীতিমতো ড্রাম বাজাচ্ছে। খাটের ওপর বড় একটা ঘুমটা টেনে নীলা বসে আছে। চারদিকে রজনীগন্ধার তীব্র ঘ্রাণ। আমি পা টিপে টিপে ওর সামনে গিয়ে বসলাম। এই যে, শোনো, ঘুমিয়ে পড়েছ নাকি? নীলা কোনো উত্তর দিল না। আমি সাহসে ভর করে ওর ঘোমটাটা তুললাম। দেখলাম ও চোখ বন্ধ করে আছে। যেই আমি ওর কাছে যেতে নিলাম, ও হঠাৎ আমার কলারটা চেপে ধরল। আমি তো চমকে ছিটকে যাচ্ছিলাম, কিন্তু ও ছাড়ল না। কি রে ইমন, ভেবেছিস গুন্ডামি ছেড়ে দিয়েছি? আজ তোকে পেয়েছি হাতের মুঠোয়। শপিং মলে আমাকে নিয়ে হাসাহাসি করার শোধটা এখন নেব। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। বললাম, নীলা, বিয়ের প্রথম রাতে কেউ কি বরের কলার ধরে? প্লিজ শান্ত হ। হঠাৎ আমার কলার ছেড়ে দিয়ে নীলা খিলখিল করে হেসে উঠল। আমি চোখ খুলে দেখি ও হাসতে হাসতে বিছানায় গড়িয়ে পড়ছে। আরে গাধা, তোকে তো একটু ভয় দেখাচ্ছিলাম। তুই যে এত বড় ডরপোক তা আগে জানলে তো তোকে বিয়ের আগে আরো 2-3টে থাপ্পড় দিতাম। আমি একটু সাহস পেয়ে বললাম, তুই আসলে একটা পাগলি। আমি তো ভাবলাম আজকে আমার হাড়গোড় একটা আস্ত রাখবি না। নীলা হাসি থামিয়ে হঠাৎ গম্ভীর হয়ে গেল। ও আমার খুব কাছে এসে বসল। ওর নিঃশ্বাসের তাপ আমার মুখে লাগলো। ও আমার হাত দুটো নিজের হাতের ভেতরে নিল। ওর হাতের স্পর্শ আজ একদম নরম, ঠিক যেন কোনো রূপকথার রাজকন্যার মতো। ইমন, জানিস এই দিনটার জন্য আমি কত বছর ধরে অপেক্ষা করেছি। আমি বাইরে গুন্ডামি করে যাতে কেউ আমাকে পেয়ে না বসে, কিন্তু তোর সামনে এলে আমি কেন জানি নিজেকে খুব দুর্বল অনুভব করি। তুই আমাকে ঘৃণা করিস ভেবে আমি তোর সাথে রাগ দেখাতাম, কিন্তু আজ থেকে আমি শুধুই তোর বউ। আমার সব গুন্ডামি এখন তোর ওপর ভালোবাসার অত্যাচারে রূপ নেবে। বলেই নীলা
হঠাৎ আমাকে জড়িয়ে ধরল। ওর এমন অভাবনীয় রোমান্টিক আচরণে আমি থতমত খেয়ে গেলাম। যে মেয়েকে সারা জীবন বাঘ ভেবেছি সে এখন আমার বুকের ভেতর একটা ছোট্ট বিড়ালের মতো লেপ্টে আছে। সত্যি বলছিস? তুই আর মারপিট করবি না তো? নীলা আমার বুকে ধীরে একটা কিল মেরে বলে, মাঝে মধ্যে একটু আধটু করব, না হলে কি আর ভালোবাসা জমে? তবে এখন থেকে আমার রোমান্টিকতা সইতে সইতেই তোর অবস্থা খারাপ হয়ে যাবে, রেডি থাক। নীলা আমার কানের কাছে এসে নিচু স্বরে প্রেমের কিছু কথা বলতে লাগলো, যা শুনে আমার সব ভয় নিমিষেই উধাও হয়ে গেল। চাঁদের আলো জানালা দিয়ে এসে নীলার হাসি মুখের ওপর পড়ছে। আমি বুঝতে পারলাম আমার গুন্ডি খালাতো বোনটা আসলে মনে মনে কতটা মায়াবী আর রোম্যান্টিক। ওর চোখের দিকে তাকাতেই আমি সব ঘৃণা আর ভয় ভুলে গেলাম। আমি আলতো করে ওর কপালে একটা চুমু খেলাম। নীলাও আমাকে আরও শক্ত করে জাপটে ধরল। বাইরে তখন ঝিঝি পোকার ডাক আর ভেতরে আমাদের নতুন জীবনের রঙিন গল্পের শুরু। ভালোবাসার এই গভীর মায়াজালে আটকা পড়ে আমি মনে মনে বললাম, শালার কপালটা তো আসলে খারাপ না, বরং দুনিয়ার সবচাইতে লাকি বর মনে হয় আমি। এক রোম্যান্টিক আবহের মধ্যে দিয়ে আমাদের বাসর রাতটা কাটে, যেখানে গুন্ডামি হার মেরেছে অকৃত্রিম ভালোবাসার কাছে। তো দর্শকরা, আজকে রাতে একটু তাহাজ্জুদের নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন, যেন আমি এই গুন্ডি সরি রোম্যান্টিক বউটাকে সামলাতে পারি। এতক্ষণ ধরে যারা গল্প শুনেছেন সকলকে অনেক ধন্যবাদ। পরবর্তীতে কীরকম গল্প চান অবশ্যই কমেন্ট করবেন, আর নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।